নরসিংদীতে ইমাম সাহেবের মেয়েকে নিয়ে যেভাবে জামাতের আমির ফরিয়াদ করলো যে মাননীয় প্রধানমন্ত্রী আপনারও মেয়ে আছে, আপনি আপনার দপ্তরের লিফটম্যানের মেয়ে উদ্ধার করছেন, অতএব এই মেয়েটাকে ইমাম সাহেবের মেয়েটাকে উদ্ধার করে দেন। অনেক মাদ্রাসাতে যে মাদ্রাসার দায়িত্বে থাকে সে বাচ্চাদেরকে নিজের বাড়ির ঘর সংসারে কাজ পর্যন্ত করায়, বউয়ের পেটির ব্লাউজ পর্যন্ত ধোয়ায়। তো তাহলে একটা মাদ্রাসা শিক্ষক হয়ে ছাত্রের সাথে এরকম ব্যবহার করাটা সার্বিকভাবে আমাদের আপনার একটা শহরের ছেলের সাথে আপনি গ্রামের ক্ষমতায়নের পার্থক্য আছে। রুরাল এম্পাওয়ারমেন্ট যদি বলে, রুরাল এম্পাওয়ারমেন্ট আছে নাকি? তারপর ডিসক্রিমিনেশনের সাথে এম্পাওয়ারমেন্ট জড়িত। তার এটা বলা উচিত আমাদের যে নারী পুরুষের এটা ডিস্টিংগুইশ না করে কালেকটিভলি হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টে রাষ্ট্রের ফোকাসটা করা। যখন ডিভিশনাল অ্যাপ্রোচে আপনার সাথে কথা বলবো তখন অনেক ক্লাসিং হবে, কিরে ভাই আমি নারী আমাকে জন্য দিচ্ছে না, ও পুরুষ ওকে দিচ্ছে। এই যে ক্যাটাগরিক্যালি এটা অনেক সময় কাজের ক্ষেত্রে বেরিয়ে হবে। ডিভিশন কখনো ভালো কিছু করে না। আওয়ামী লীগের যদি কেউ পোস্টেড লোকরে যেটা হয়েছে, যেমন উনি যেটা বন পরিবেশ সম্পাদক ছিলেন, পিপি ছিলেন, পিপি ছোটখাটো মানুষকে বলে না ভাই। এই পিপিদের কারণে অনেক মানুষকে কি করা হয়েছে, এই জামিন না দিয়ে অনেক রিমান্ড নেওয়া হয়েছে। দর্শক, আমন্ত্রণ আপনাদের সবাইকে নতুন বাংলাদেশের আয়োজনে। নতুন বাংলাদেশে আমরা রাজনীতি, দেশের সার্বিক পরিস্থিতি এবং নানা রকম বিষয় নিয়ে কথা বলবার চেষ্টা করি, যেখান থেকে অর্থনীতি, সামাজিক উত্থান এবং সাধারণ মানুষের যে চাহিদার কথা সব কিছুই আমরা তুলে ধরবার চেষ্টা করি। নতুন বাংলাদেশে প্রতিদিন রাজনৈতিক যে পরিস্থিতি, মূলত সেই পরিস্থিতি থেকেই কিছু কিছু খবর আমরা তুলে আনি এবং সেই খবরগুলো বিশ্লেষণ করি যাদেরকে সঙ্গে করে নিয়ে। তারা রাজনীতির মানুষ, তারা রাজনীতিতে থাকেন, কথা বলেন এবং দেশ বিনির্মাণে যাদের ভূমিকা রয়েছে সেই সকল মানুষকেই আমরা এই আয়োজনে আমন্ত্রণ জানিয়ে থাকি। দর্শক, আজকে আমাদের সঙ্গে দুজন অতিথি আছেন। যে বিষয় নিয়ে আমরা আসলে কথা বলবো সেই বিষয়ে যাবার আগে আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, আমরা প্রতিদিন নতুন বাংলাদেশের আয়োজনে যাদেরকে সাথে পাই তারা মূলত দেশকে বিনির্মাণের যে চেষ্টা, সেই চেষ্টায় অব্যাহত রাখার চেষ্টা করেন। এবং আজকে আমাদের সঙ্গে যে দুজন আছেন খুবই পরিচিত মুখ, আপনাদের অ্যাডভোকেট সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া, সহসম্পাদক এবং সাবেক সংসদ সদস্য বিএনপি। সেই সঙ্গে আছেন অ্যাডভোকেট আতিক মুজাহিদ, যুগ্ম আহ্বায়ক সদস্য এবং সংসদ সদস্য এনসিপি। আজকে আমরা যে বিষয় নিয়ে আলাপ করব, মূলত বেশ কিছু বিষয় নিয়ে আজকে আমরা আলাপ করবার চেষ্টা করব। গুজবের রাজনীতি আজকে আমাদের আলাপের বিষয়, তবে তার মধ্য থেকেও যেটি আজকে সমস্ত জায়গায় খুব আলোচনার ঊর্ধ্বে চলে এসেছে, পত্রপত্রিকা থেকে শুরু করে সমস্ত সংবাদ মাধ্যমে, সেটি হচ্ছে জাতীয় সংসদ সদস্য সংরক্ষিত নারী আসন বন্টন নিয়ে। নতুন পুরনোদের সমন্বয়ে বিএনপি মনোনয়ন পেয়েছে। অ্যাডভোকেট আসিফা আশরাফি পাপি, আপনাকে দিয়ে শুরু করতে চাই। সাবেক সংসদ সদস্য, দলীয় নেতাদের স্ত্রীকন্যা, সংখ্যালঘু সম্প্রদায় সহ বিভিন্ন পেশাজীবী প্রতিনিধিরা আছেন তালিকায়। আলোচিতদের অনেকেই বাদ পড়েছেন। বাদ পড়েনি আবার সাবেক আওয়ামী লীগের নেত্রীও। পুনর্বাসন নাকি সংসদ সদস্যের সংরক্ষিত আসনে নতুনদের জায়গা কেমন হলো, একটু আপনার দৃষ্টিকোণ থেকে বলবেন। আসলে আমি যেহেতু দল করি, আমার জন্য এটা বলা খুবই কঠিন এবং ডিফিকাল্ট। এবং আমি যখন বোর্ডে যাই তখন আমার সম্মানিত দলীয় চেয়ারম্যান, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় মন্ত্রী তারেক রহমান সাহেব বলছে যে আমরা এখানে স্থায়ী কমিটির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম, এক মিনিট করে কথা শুনতে গেলে অনেক দেরি হয়ে যাবে, তো আমাদের প্রতি যদি আপনাদের আস্থা থাকে তাহলে আমরা আমাদের সিদ্ধান্ত নেব, এটা আপনারা কি মনে করেন? তা আমরা সবাই দায়িত্ব দিছে যে ঠিক আছে, সিদ্ধান্ত আপনারা নেন, আমাদের আর আপনারা তো সবাই চেনেন, আমাদেরকে বলার কিছু নাই, চলে আসছি। যাই হোক, এইটুকু হচ্ছে আমার ইন্টারভিউ বোর্ডের সাথে সম্পর্ক। আমি যেহেতু ধরেন নেতা, যারা নেতৃত্ব স্থানীয় ব্যক্তি, তাদের প্রত্যেকের পছন্দের কর্মী থাকে, কাকে করলে তাদের পছন্দের ব্যাপার থাকে, নিজস্ব এলাকা সব কিছু মিলায়। স্বাভাবিক কারণে আমি কোনোদিন ওই বাসায় বাসায় যে ঘুরে ঘুরে যে ভাই দেখেন একটু, স্যার দেখেন একটু, এগুলো বলার আমি ইচ্ছাকৃতভাবে অ্যাভয়েড করি। কারণ আমার মনে হয় যে করার যদি আগ্রহ থাকে, আমি তো দল করি, চোখের সামনে সবার করি। আমি যখন জেলে যাই ওনারা জানে, 80টা মামলার আসামি ওনারা জানে, পেপার স্প্রে খাই সেটা ওনারা জানে, রং পানি খাই সেটাও জানে, হাইকোর্টের বারান্দায় মানে ফেলে দিয়ে পিটাইছে সেটাও জানে, রাস্তার উপর পিটাইছে সেটাও জানে। তো এখানে এত সবাই তো একই পরিবারভুক্ত, এত তদবির, এত সুপারিশ করার তো প্রয়োজন হয় না। এখন হয় কি, সংরক্ষিত আসন মানে এটা তদবির সুপারিশের একটা উন্মুক্ত অঙ্গন বাস্তবিক অর্থে। কারণ আপনি যখন নির্বাচিত নমিনেশন যদি দিয়ে দেয়, তাহলে সেখানে আপনার ভোটে জিতার ক্যাপাবিলিটি এবং খরচাপাতি করার সামর্থ্য প্রার্থীর, মহিলা প্রার্থীর আছে কিনা এটা দেখবে। কিন্তু আপনি একটা জিনিস দেখেন যে স্বাধীনতা উত্তর বাংলাদেশে এটা 15টি ছিল শেখ মুজিবুর রহমানের সাহেবের সময়, এটা আস্তে আস্তে কমে যাওয়ার কথা।
কিন্তু আজকে ২৬ সাল আস্তে আস্তে কিন্তু এটা বেড়ে ৫৫-তে আসছে। তাহলে নারীর অগ্রগতি বলেন আর নারীর ক্ষমতায়নই বলেন, সংরক্ষিত আসন কেন্দ্রিক কেন হবে? এটা তো ডে বাই ডে অনেক আগে থেকে 10%, 15%, 12%, 30%, যেহেতু ভোটারের 51% নারী ভোটার, এটা কিন্তু হয়ে যাওয়ার উচিত ছিল। এখন দিন দিন তাহলে এক্ষেত্রে আমরা পিছাচ্ছি। এবং মেয়েদের যে আইনগুলো, সারা বাংলাদেশে যতগুলো রাজনৈতিক সংগঠন আছে, আইনগুলো করছে কিন্তু পুরুষরা। তো পুরুষরা যখন আইন করবে, তাহলে একটা বাচ্চা পালন করতে গেলে মায়ের কি পরিমাণ বেগ পেতে হয় সেটা তো তারা সেটা কখনো তো বুঝবে তারা না। জানবে না। স্বাভাবিক কারণে যার যেটা করার কথা সে সেটা করছে না। জি। আর মেয়েরাই কিন্তু মেয়েদের বিষয়গুলো বোঝে। বোঝে কেমন? ধরেন আমি হলের বিপি ছিলাম, মেয়েরা কত কুটকাচালি করতে পারে, কত হিংস্র হতে পারে, কত উপরে উঠতে পারে, কত নিচে নামতে পারে, বিভিন্ন পরিবেশ থেকে আসা মেয়েদের নিয়ে তো হলে থাকছি। তো ধরেন প্রতিনিয়ত অনেক অভিযোগ আসতো, বিচার সালিশ, এটা ওটা, সেগুলো তো আমাকে হলের ভিপি হিসেবে তাদেরকে ম্যানেজ করে একটা সমন্বয় সাধন করে চলতে হতো। তারপরে কে পড়বে, আরেকজনকে লাইট জ্বালাবে, কেউ ঘুমাতে গেল, আরেকজন ভাত রাঁধতে গেল একই রুমে থেকে, এই যে ভ্যারাইটিস প্রবলেমগুলি, এগুলো মেয়েরা যত সুন্দর করে বুঝতে পারবে এবং বিষয়টা ট্যাকেল দিতে পারবে, বেসিক্যালি পুরুষরা কিন্তু পারবে না। তাহলে এই যে একটা দায় মুক্তির ব্যাপার হলো যে কিন্তু বিএনপির পক্ষ থেকে মানে ছোট করে একটু জানতে চাই যে আওয়ামী লীগ নেত্রীর যে মনোনয়ন পাওয়া, এই বিষয়টাকে আপনি একজন প্রবীণ রাজনীতিবিদ হিসেবে কিভাবে দেখছেন? এটা আমি দুঃখিত, লজ্জিত, অপমানিত, বিব্রত। এটা নিয়ে আপনার দলের কারোর সাথে কথা হয়েছে, আপনি কথা বলেছেন? সুযোগ নাই, কারণ ওনারা এত ব্যস্ত, এখন ওনাদের সাথে কথা বলার মতো সুযোগ নাই। কারণ শুধু একজন আওয়ামী লীগের যে হয়েছে মাদারীপুর গোপালগঞ্জ থেকে তা না, একজন সরকারি কর্মকর্তা পিপি ল অফিসারও হয়েছে। তারপরে ধরেন যে আরও 2-3 জন ইডেন কলেজেরও একটা ওরকম, আবার মা ছাত্রনেত্রী, বিএনপির মেয়ে এমপি হয়েছে, মা হচ্ছে আওয়ামী লীগ নেত্রী। এরকম আমি পত্রপত্রিকা দেখলাম। তো এটা আমি ব্যক্তিগতভাবে বিব্রত, লজ্জিত। পাশাপাশি যারা সব বিরোধী দল, সরকারি দল থেকে নমিনেটেড হয়েছেন, শপথ নেবেন, তাদের প্রতি আমার অগ্রিম শুভেচ্ছা থাকলো। জি। এবং তারা নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে এই নিজেকে আর এই কোটাভিত্তিক, এই সংরক্ষিত কোটাভিত্তিক এই কোটা যাতে আগামী দিনে উঠে যায়, এটা আমার প্রত্যাশা। আপনাকে ধন্যবাদ। আতিক মুজাহিদ, আপনাকে একটু একটা পত্রিকার শিরোনাম পড়ে শোনাই, কিছু অংশ পড়ে শোনাচ্ছি। সংসদের সংরক্ষিত নারী আসনে এমপি হতে যাচ্ছেন এনসিপির যুগ্ম সদস্য সচিব ডক্টর মাহমুদা আলম মিতু এবং নির্বাচন পরবর্তী পরিচালনা কমিটির সদস্য মনিরা শারমিন। জামায়াত ইসলামীর নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্যের প্রার্থী হবেন তারা। মনোনয়নপত্র বৈধ হলে এমপি হওয়ার নিশ্চিত তাদের। একই সাথে এই যে মূলত তরুণ যে নেত্রীরা আসছেন বা কাজ করছেন দলের জন্য, ওনাদের রাজনৈতিক পথচলা আমার যদি খুব ভুল না হয়ে থাকে 24-এর পর থেকে, অথবা তার কিছু আগে হয়তো ছাত্র জীবনে থাকতে, এমপি হওয়ার মানদণ্ড আসলে কি? মানে কতটুকু কাজ করলে এমপি হতে পারবেন, অথবা এটাকে শুধু দলের পছন্দ অথবা দল থেকে সহমর্মিতা থাকলে এমপি হওয়া পসিবল কিনা? ধন্যবাদ। আগে আপার কথাটা একটু আমি টেনে একটু বলতে চাই। রিয়েলি আনফর্চুনেট, ফেসিবাদ বিরোধী দল হিসেবে আমরা এনসিপি বা বিএনপি, আমার খুবই মাঝে মাঝে আসলে বিব্রত আমি হই। প্রফেসর মাহবুবুল্লাহর মতো লোক যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার জামা কাপড় সেরা হয়েছে, এইসব বুদ্ধিজীবী কিন্তু সময়ের ব্যবধানে হারিয়ে গিয়েছে। অনেক ভারপ্রাপ্ত বুদ্ধিজীবী সে দায়িত্বপ্রাপ্ত হয়েছে যারা আসলে সুডো অন্য দলের পার্সপেক্টিভ থেকে কথা বলে। ঠিক একইভাবে যেটা বললো, একজনকে দেখলাম আমরা বিএনপি নমিনেশন করেছেন, বলছে 52 বছর ধরে আমরা আওয়ামী লীগের পক্ষে কাজ করেছি, শেখ হাসিনার পক্ষে কাজ করেছি, তাকে সুযোগ দেওয়া হয়েছে। এটা আমি নিজেও একটু বিরোধী দল হলেও আমার কাছেও মনে হয়েছে যে অনেকে যোগ্য ছিল যাদের আসলে প্রাপ্যটা ছিল। এবং এমনও ফ্যামিলি আছে যাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড খুঁজলে দেখা যাবে যে স্বাধীনতা বিরোধী তকমা দিয়ে আমরা সেই পিস কমিটির সদস্য রয়েছেন, অনেকে রয়েছেন, অনেকে আবার বিভিন্ন কোটায় এসেছেন নানাভাবে। তো সে জায়গা থেকে রাজনীতিবিদদের একটা রাজনীতি থাকা উচিত। রাজনীতি আপনি যেটা বললেন যে পলিটিশিয়ানদের যে প্লেস হচ্ছে পলিটিক্যাল জায়গা, তো নারী দল আছে, আমার নারী শক্তি আছে, এবং জামাতের মহিলা বিভাগের নারী আছে। তো যারা যে লাইনে কাজ করে দীর্ঘদিন পলিটিক্স নিয়ে তাদেরকে সে জায়গায় প্লেসমেন্ট করলে সবচেয়ে বাংলাদেশের রাজনীতিতে ভালো হয়। যেমন বাংলাদেশে একটা সময় আওয়ামী লীগের সময়, ফেসিবাদীর সময় সবগুলোই ব্যবসায়ী হয়ে গেছিলো, এটা কিন্তু রাজনীতির জন্য ক্ষতিকর ছিল। ঠিক একইভাবে যদি যারা রাজনীতি করার পর রাজনীতিক যোগ্য স্থান পায় না, তখন কিন্তু রাজনীতির একটা ঘাটতি সংকট তৈরি হয়।
তখন সংসদে তৈল উৎপাদন শুরু হয়ে যায়, কারণ সে তো আসছে অন্যভাবে, সে তো পলিটিক্স করে নাই। এখন আসে আমার দলের রাজনীতির ব্যাপারে। আপনি মনিরা শারমিনের কথা বলেন, মনিরা শারমিন কিন্তু ভিপি ছিল, সে পলিটিক্স করে ছাত্র রাজনীতি করে ছাত্র আন্দোলনে ছিল। এবং শুধু তাই নয়, যদি লেখালেখির কথা বলেন, সে ডেভেলপমেন্ট নিয়ে লেখালেখি করে দীর্ঘদিন, ডেইলি স্টারে তার লেখা আসে। মাহমুদ আলম মিতু দীর্ঘ একটা জার্নি রয়েছে তার রাজনীতিতে, এবং সে অ্যাক্টিভিজম করেছে, ফুল আন্দোলন ফুল ফেজে ছিল। এবং তারা নারীদের ব্যাপারে খুব যথেষ্ট, নারীদেরকে যথাযথভাবে সম্মান কাজ করা, অনেক ফাইট করতেছে। এবং সাইবার বুলিং দেখবেন প্রচুর পরিমাণে তাদেরকে কিন্তু হ্যারাসমেন্ট করা হয়েছে। তো সে জায়গাতে ক্রাইটেরিয়াটা ডিফাইন করবেন ফর হোয়াট, এক এক দল এক একভাবে ক্রাইটেরিয়া করে। বাট আমরা মোরাললেসলি একটা স্ট্যান্ডার্ড পার্লামেন্ট যদি দেখতে চাই, সেখানে সে মিনিমাম আইন প্রণয়নের যোগ্যতা ক্যাপাসিটি থাকা উচিত। একটা ল আসলো, সে লটাকে বুঝবে, সেটার ব্যাপারে অপিনিয়ন দিবে, কথা বলবে, ডিবেট করবে, সংশোধনী দিবে, বিভিন্ন ধরনের মিনিমাম বোঝার ক্যাপাসিটি থাকতে হবে। আর বাংলাদেশের সংবিধানের ভাষা 25 বছরের পরে অনেকে আবেদন করতে পারবে, কিন্তু স্ট্যান্ডার্ড হলো যেহেতু আমরা হচ্ছে একটা সুপ্রিম জায়গা থাকি বাংলাদেশি ন্যাশনাল পলিসি মেকিংয়ে, ল মেকিংয়ে, আমাদের লগুলোকে ডিপেন্ড করে প্রতিষ্ঠানগুলো পরিচালিত হয় সারা দেশে, নতুন নতুন আইন তৈরি করে আমরা। সে জায়গায় পার্লামেন্টারিয়ানদেরকে রাজনীতি বুঝতে হয়, সমাজ বুঝতে হয়, রাষ্ট্রের উইংগুলো বুঝতে হয়, এবং ইন্টারন্যাশনালি আমরা বাংলাদেশকে কোন লেভেলে নিতে চাই সেটার ব্যাপারে রিপ্রেজেন্টেশন করতে হয়। তো স্ট্যান্ডার্ড এইভাবে ডিফাইন, যদি ফিক্সড কোনো ডিফাইনেশন নাই। ইভেন বাংলাদেশের বিচারপতি নিয়োগের ক্ষেত্রে কিন্তু খুবই শ্যালো কিছু জিনিস আছে, 10 বছর প্র্যাকটিস করলে হয়, বাংলাদেশের নাগরিক, কয়েকটা ছোট বিষয় আছে। কিন্তু তারপরেও দেখা হয় যে কোন লোকটা আধিক্য যোগ্যতা রয়েছে। ঠিক পলিটিক্সে যে কেউ আসতে পারবে ওপেন, কিন্তু পার্লামেন্ট মেম্বার হওয়ার জন্য মিনিমাম এই দলগতভাবে এই বিষয়গুলো কালেক্ট করতে হয়। আরেকটা বিষয় বলি, আমরা উই ডু পলিটিক্স করি বেসিক্যালি পাবলিক ওয়েলফেয়ার করার জন্য, মানুষের একটা জনকল্যাণ, একটা বেটার লাইফ আসবে। এই বেটার লাইফ করার জন্য কালেকটিভলি আমরা একটা পার্টিতে জয়েন করি, যেন ভালো করে একটা গভর্নেন্স দিতে পারি। সে যদি কালেকটিভ একটা ওয়েলফেয়ার দিতে চান সমাজকে, তাহলে পার্টিতে কোন ধরনের লোক রাখা উচিত? বিভিন্ন ধরনের যোগ্যতা সম্পন্ন লোক, যারা কথা বলতে পারবে, ওই বিষয় নিয়ে কাজ করতে পারবে, পার্লামেন্টে গিয়ে মন্ত্রী হলেও যেন তার ফিল্ডে কাজ করতে পারে। এইরকম যোগ্যতার জন্য যেগুলো দরকার, সেগুলোকে আপনি বলতে পারেন যে ক্রাইটেরিয়া থাকা উচিত। কিন্তু বাংলাদেশের পার্সপেক্টিভে খুবই আনফর্চুনেট, বিভিন্ন তদবিরে, বাবার তদবিরে, নানার তদবিরে, নানা রকম তদবিরে, দলীয় কোরআনের তদবিরে, এইরকম করে করে অনেক সময় চলে আসে আর কি, ভালো লাগা খারাপ লাগা নানা রকম ইকুয়েশনে আসে। এই তদবিরের কথা বললেন, আপনি বললেন রাজনীতিবিদদেরও একটা রাজনীতি থাকা উচিত। এনসিপির রাজনীতি আসলে তাহলে কি? এনসিপি বলছে তারা মধ্যমপন্থীর রাজনীতি করতে চায়, কিন্তু সংযুক্ত হয়ে আবার নির্বাচনে দেখলাম আমরা একটা জোটের মাধ্যমে তারা সংসদে আসলো, দেখলাম মানে জামাতের সঙ্গে, আমি শেষ করছি, জামাতের সঙ্গে একটা সমঝোতায় গেল। এরপর এখন দেখছি আবার আওয়ামী লীগের লোকজন অথবা ছাত্রলীগ থেকে যারা নিরপরাধ বলা হচ্ছে, তারা আসলেও এনসিপির কোনো সমস্যা নেই, তারা দলে গ্রহণ করবে। সেই জায়গা থেকে আপনি যখন বিএনপির কথা বলছিলেন, আপনি দুঃখিত হয়েছেন, তাহলে মানে ছাত্রলীগ যখন এনসিপিতে যোগ দিচ্ছে, তখন আপনারা কি কষ্ট পাচ্ছেন না? আপনি ভেরি ইন্টারেস্টিং কোয়েশ্চেন করেছেন। ওখানে নাহিদ ইসলামের কোডটাকে একটু মনে হয়েছে মিসকোড করা হয়েছে। ও বলেছে নর্মালি যেটা হয়, বাংলাদেশ থেকে জয়েন করেছে, মানে এটা এক শিবির ছিল, ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় হয়তো শিবির করেছে, তারা জামাত ইসলাম জয়েন করে নিজের একটা স্বতন্ত্র সংগঠন দাঁড় করেছে, তারা রাজনীতি করতে চায়। তারা যখন জয়েন করেছে, তখন সাংবাদিককে প্রশ্ন করছে, এখানে আপনারা এক শিবির নিচ্ছেন কেন? ন্যাশনাল কোয়েশ্চেন, যে শিবিরকে আপনারা করছেন কেন? উনি বলছেন এটা ওপেন পার্টি, যদি আমাদের যে আদর্শ, যে আমরা যে বিষয় করতে চাই সেটার উপর এগ্রি হয়ে যদি কেউ ছাত্র দল থেকে আসে, ছাত্র শিবির থেকে আসে, গণ অধিকারের ছাত্র অধিকার থেকে আসে, ইভেন এই জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ধারণ করে, এবং ওই ফ্যাসিজমের ওই সময় ছিল না, অনেক ছেলে ছাত্রলীগ থেকে ডাইভার্স হয়ে আসছে না, ওই আন্দোলনের সময় বিপরীত দিকে দাঁড়িয়েছে না, পদত্যাগ করেছে না, এইরকম যদি থাকে, আপনি একটা নিরাপদ মানুষ, একটা মানে যে ক্রিমিনালস না হয়। 24-এর পরপরই নির্বাচনের কিছু আগে যখন বিএনপি এরকম বিভিন্ন জায়গায়, আঞ্চলিক জায়গায় বা গ্রামের দিকে এরকম সমঝোতায় গেছে, যারা গ্রামের মানুষ তারা যখন বিএনপিতে যোগ দিতে চাইছে, আপনারাই বলেছিলেন যে বিএনপি ফ্যাসিবাদ পুনরুত্থান করার জন্য সাহায্য করছে। মানে আপনারা নিজেদের বেলায় এই সংযোগ হলে ঠিক, অথবা অন্যদের বেলায় ঠিক না, ব্যাপারটা কি এরকম? বাংলাদেশের পলিটিক্সে এই যে দল বদলে যে ইস্যুটা, ইট স্টার্টেড ফ্রম আওয়ামী লীগ ছিল, আওয়ামী লীগ থেকে মুসলিম লীগ থেকে আওয়ামী লীগ হয়েছে, সব পার্টিতে কিন্তু এরকম বিভিন্ন জায়গা থেকে আসে। ইস্যুটা পার্টিকে ধারণ করে কিনা। আওয়ামী লীগ একটা একটা ইডিওলজি, কিন্তু আওয়ামী লীগ একটা ধর্মের মতো, সিস্টেমের মতো। তো ম্যাক্সিমাম যে লোকগুলো ভুল বুঝেছে যে বেসিক্যালি সে অপরাধী না, সে রিলেভেন্সি, সে রাজনীতি করতে চায়। আপনি পোস্টেড দেখবেন যারা সন্ত্রাসী, মাফিয়া, তারা তো দুবাইতে সুন্দর করে ঘুরে বেড়াচ্ছে, দেখতেছেন না, পার্টি করতেছে, কেক কাটতেছে,
তাদের ভিতরে কোনো ধরনের রিপেন্টেন্স নাই, সাধারণ সাপোর্টার, সে তাকে ভুল বোঝানো হয়েছে বিভিন্নভাবে, নানা রকমভাবে তার আন্ডারস্ট্যান্ডিং তাকে বোঝাই করাইছে, আর পাওয়ারের সাথে অনেক এনগেজমেন্ট ছিল। সে জায়গায় ভালো মানুষকে তো আপনি কি স্পেস করে দেওয়াই উচিত সবার সব থাকে। অ্যান্ড আওয়ামী লীগের যদি কেউ পোস্টেড লোকরে, যেটা হয়েছে যেমন উনি যেটা বন পরিবেশ সম্পাদক ছিলেন, পিপি ছিলেন, পিপি ছোটোখাটো মানুষকে বলে না ভাই, এই পিপিদের কারণে অনেক মানুষকে কি করা হয়েছে, এই জামিন না দিয়ে অনেক রিমান্ড নেওয়া হয়েছে 146 দিন 45 দিন, এইগুলো তো ক্ষতিগ্রস্ত করেছে, ফেসিজম প্রতিষ্ঠার ক্ষেত্রে হেল্প করছে। আর আপনি সাধারণ মানুষের সাথে তুলনা করলে হবে না। তাহলে এইরকম পোস্টেড লোকরা আসবে তখন আপনি ডেফিনেটলি বলবেন তাহলে তো অন্য দোষ কে ছিল, কে মজা করে একজন বলতেছিল যে শেখ হাসিনার দোষ কি তাহলে। এটা এরকম না বিষয়টা, যে রিয়েলি ক্ষতিগ্রস্ত করেছে, স্পেসিস সিস্টেম ডেভেলপ করেছে, তাদেরকে তো কোনো সুযোগ নাই। সাধারণ মানুষ শত শত মানুষ আছে বাংলাদেশের রাজনীতি করে কত পার্সেন্ট লোক, 10%, সচেতন লোক 10%, 90% লোক সাপোর্টার, বিভিন্ন দলের বিভিন্ন তারা শুধু ভোটটা দিতে যায়। জি, ভোটার এগুলো বেসিক্যালি। সো ভোটার মানুষ থাকতেই পারে নানা রকমের রাজনীতিতে। অ্যাডভোকেট পাপিয়া, একটু আপনার কাছে জানতে চাই, বেশ কিছু কথা বললেন আতিক মুজাহিদ কিছুক্ষণ আগে, বললেন রাজনীতিবিদদের একটা রাজনীতি থাকা উচিত, বিএনপির রাজনীতি নিয়ে কথা বললেন। আমরা আজকে বিষয় ঠিক করেছিলাম গুজবের রাজনীতি, প্রধানমন্ত্রী বলেছেন ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন। অন্তর্বর্তী সরকার যখন ছিল 11টি কমিশন করে গিয়েছিল এবং জুলাই সনদ পুঙ্খানুপুঙ্খানুভাবে বাস্তবায়ন করবে বিএনপি, এরকম প্রতিশ্রুতি দেওয়ার পরেও এই বিষয়টি নিয়ে যেরকম সরব বিরোধী দল, কিন্তু যে বিষয়গুলো নিয়ে কথা বলছে না তার মধ্যে আছে সংবিধান, প্রশাসনিক ব্যবস্থা আছে, স্বাস্থ্য ব্যবস্থা আছে, নারীদের অধিকারের কথা আছে, এই সবগুলো নিয়ে তো বিরোধী দল কথা বলছে না। প্রধানমন্ত্রী বলেছেন এই পুরো বিষয় নিয়ে যারা জুলাই সনদ সম্পর্কে সাধারণ মানুষকে বিভ্রান্ত করতে চান, নারীর স্বাধীনতা অথবা উন্নয়ন যারা চান না, যারা এই বিষয় নিয়ে কথা বলতে চান না, আমরা ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি সব কিছু নিয়ে। একটু আপনার দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করবেন বিরোধী দল কেন শুধুমাত্র এই বিষয়গুলো নিয়ে কথা বলছে? নারীর ক্ষমতায়ন অথবা নারীদের উন্নয়ন কি বিরোধী দল চায় না? এখানে হচ্ছে কি যে নারীর উন্নয়ন, নারীর ক্ষমতায়ন এবং এই যে আপনার সংস্কার কমিশন যে সংস্কার করলো, করে যে 10% নারীদেরকে নমিনেশন দিতে বললো, সেখানে জামাত কিন্তু একবারে নীল, নমিনেশন একটাকেও দেয়নি। তো তারা শুধু সংরক্ষিত আসলে মহিলা দিতে ইন্টারেস্টেড, বাট সরাসরি ভোটে নির্বাচনে দিতে তারা ইন্টারেস্টেড না। আবার তারপরে তারা কোনোদিন দেখবেন যদি হচ্ছে তারা সরাসরি ভোটে যেতে চায় তাহলে বলবে মেয়েরা ভোট করবে, জেনারেল ভোট হবে না। কিন্তু আমার কথা হচ্ছে যে ভোট সে ছেলে প্রার্থী হোক আর মেয়ে প্রার্থী হোক, মেয়ে প্রার্থী একবারে হতেই হবে না, ছেলেদের সাথে কন্টেস্ট করে মেয়েরা জিততে হবে এবং ছেলেদের সাথে কন্টেস্টটা করতে হবে। এখন মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলেছেন যে গুজবের রাজনীতি, এটা বলার 3টা কারণ আছে। যেমন ধরেন যে উপনির্বাচনকে কেন্দ্র করে জামাত ইসলামের আমির এবং তাদের দলের সংসদ সদস্যরা ওনারা যেটা বললেন যে একজন মারা গেছে, শহীদ হয়েছে, পরবর্তী পর্যায়ে পার্লামেন্টে সেদিন ইন্না লিল্লাহি পর্যন্ত পড়া হয়েছে, কিন্তু পরে জানা গেল কেউ এই নামে কেউ মরেনি। তাহলে এইটা একটা ভুল তথ্য হলো। দ্বিতীয়ত, একজনের মাথা ফাটছে বলে ব্যান্ডেজ নিয়ে ঘুরছিল, পরে ব্যান্ডেজটা যখন আর একজন হাত দিয়ে টানলো দেখলো মাথায় কিছু নাই, ওই গজের উপরে কিছু রং লাগাই দিছে, এটা গেল। তারপর আপনার সম্ভবত নরসিংদীতে ইমাম সাহেবের মেয়েকে নিয়ে যেভাবে জামাতের আমির ফরিয়াদ করলো যে মাননীয় প্রধানমন্ত্রী আপনারও মেয়ে আছে, আপনি আপনার দপ্তরের লিফটম্যানের মেয়ে উদ্ধার করছেন, অতএব এই মেয়েটাকে, ইমাম সাহেবের মেয়েটাকে উদ্ধার করে দেন। কিন্তু পরবর্তী পর্যায়ে দেখা গেল যে ইমাম সাহেব যে ডাবল স্ট্যান্ডার্ড ভূমিকা রাখছে এবং তার মেয়েকে দিয়ে 40,000 টাকার মোবাইল ওই দোকানদারকে দিয়ে কেনায় নিছে, বাকি বকেয়া সব খাইছে, দোকানদারের বিলও শোধ করেনি, কোনো কিছু করেনি, মেয়ের সাথে প্রেম প্রীতি ভালোবাসা, এবং মেয়ে যখন ফেরত এসে সব স্বীকার করলো, পাড়াপড়শি যখন সব স্বীকার করলো, তাহলে জামাত ইসলামের আমিরের এই 3টা ঘটনাকে আপনি বিশ্লেষণ করে দেখেন কোনো কথার কোনো সত্যতা বাস্তবিক অর্থে কি পাওয়া গেল না। কিন্তু উনি একটা ধর্মীয় দলের ইসলামের কথা বলেন যে তারা ধর্মীয় দল, যখন তখন আল্লাহ নেমে আসে, আল্লাহর কাছ থেকে ওহী নাজিল হয়ে যায়, তাদের নির্বাচনের ক্ষমতা যাওয়ার জন্য ফেরেশতা থেকে শুরু করে উলিয়া নেমে আসছে, এই বক্তব্যগুলো যখন ওনারা ওপেন মিডিয়াতে বলেন তখন এই যে একবারে ওগুলো যেমন মিথ্যা, আর এই যে 3টা রেফারেন্স আমি দিলাম, 3টা রেফারেন্সই মিথ্যা। তাহলে দেখেন এই যে গুজব, এই গুজবের রাজনীতির কথাই কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী ইন্ডিকেট করেছেন প্রথমত। দ্বিতীয়ত, আপনি আরেকটা জিনিস দেখেন, পার্লামেন্টে শুধু জুলাই সনদ আর এটা করলেন না, এটা করলেন না। জুলাই সনদ অবশ্যই একটা ঐতিহাসিক ব্যাপার এবং এখানে বিএনপি তো বলেছে যে আমরা নোট অফ ডিসেন্ট দিয়ে যেখানে স্বাক্ষর আমরা সবার প্রথমে করেছি,
যেটা যেটা করেছে আমরা সেটা সেটা করব, কিন্তু অলওয়েজ কিন্তু জাতিকে একটা ভুল মেসেজ এবং ইনফরমেশন অলওয়েজ জামাত ইসলামের পক্ষ থেকে যাচ্ছে সব জায়গাতে, যে বিএনপি জুলাই সনদ মানছে না, বিএনপি জুলাই সনদ কার্যকারিতা করছে না, বিএনপি জুলাই সনদ দিয়ে তালবাহানা করছে। কিন্তু দেখেন গুম কমিশনের যে অর্ডিন্যান্সটা আসছে, অন্তর্বর্তীকালীন সরকার যেটা করছে সেটা ত্রুটিপূর্ণ। আমরা একটু শুনি আতিক মুজাহিদের কাছে, ওনারা মানে বিরোধী দল কেন সব বিষয় নিয়ে এরকম মিথ্যা তথ্য ছড়ায়, গুজব ছড়ায়। জি, অভিযোগ আসলো, বেশ কয়েকটা অভিযোগ করলো। উনি বলেছেন, তো এখন ইস্যুটা হলো যে অনেক সময় অনেক বিষয় নানাভাবে এক্সপ্লেন করা হয়, ঠিক আছে। উনি একটা স্পেসিফিক যেটা বলেছে সেটা হচ্ছে রাশেদুল ইসলাম নামে শেরপুরে যে এমপি, উনি বলেছিলেন এবং উনি এটার জন্য পার্লামেন্টে দাঁড়িয়ে দুঃখ প্রকাশ করেছেন যে আমাকে একটা চিরকুট একজন পাশে থেকে দিয়েছিল যে ইনফরমেশনটা, সেই ইনফরমেশনটা ভুল ছিল, আমি দুঃখ প্রকাশ করতেছি। তো তার মানে কেউ যদি গুজবের রাজনীতি করতো তাহলে সে দুঃখ প্রকাশ করতো না, ঠিক আছে। কিন্তু প্রমাণ পাওয়ার পর তো আর না, প্রমাণ না, বিষয়টা হচ্ছে অনেক সময় অনেক কিছু কি হয়ে যেতে পারে, মানুষের ভুল হতেই পারে, মানুষ ভুল কিন্তু পাপ না, ঠিক আছে। আপার সাথে অনেক বিষয় এগ্রি করবো, অনেক সময় ডিজেগ্রি অনেক বিষয় আছে। তো আপনার জামাত ইসলাম মানে বিরোধিতা করবে এটাও কিন্তু ঠিক না, ঠিক আছে। সব যে বিরোধী দলের জায়গা থেকে কথা বলতেছে। আমার কিন্তু কোয়েশ্চেনের জায়গাটা হলো এই যে নারীটার ব্যাপারে কথা হলো, যে ইমাম সাহেবের মেয়ে, আমি তারপরে আরেকটা ভিডিও দেখেছি, আমি আবার ফেস দ্য পিপল এসেছে, সে স্পষ্ট বলেছে যে তাকে কিভাবে নিয়ে যাওয়া হয়েছে, কি করা হয়েছে। হ্যাঁ, প্রেমের সম্পর্ক থাকতে পারে, মানুষের তো ভাই 30% উপরে দেখা যায়, 70% তো দেখা যায় না। তা কার ভিতরে কি আছে? তার মানে জামাত ইসলাম বা বিরোধী দল বলছে যে তুমি এরকম নাটক করো, তোমাকে নিয়ে আমরা তুলবো না। সে হয়তো ভিকটিমের পক্ষে দাঁড়িয়েছে, ইস্যুটা কি ছিল কিন্তু সঠিক তথ্য না জেনে একজন বিরোধী দলের প্রধান হয়ে ইস্যুটা যেন আসেন আপনার হলো যে ইস্যুটা হলো আপনার দলের সাথে অ্যালাইনমেন্ট হয়েছে, তাই আপনি বলতেছেন এটা গুজব কিনা, কথা বলছেন। যেহেতু বলতেছে যে ছাত্র দলের এক ছেলে সব শিপন্ডে হোয়াট এভার ইট ইজ, সে যেহেতু অস্ত্র ঠেকায় নিয়ে গেছে, সুতরাং বিরোধী দল বলছে যে দেখেন আপনার দলের লোকজন এটা করতেছে। এখন যদি দলে লেগেছে সুতরাং এটা গুজব হয়েছে। আচ্ছা, একই জিনিস ঘটেছে যখন আমরা একজন কুষ্টিয়ানা কোথায় একজন পীরকে মেরে ফেলা হলো না, সে প্রথম দিন দেখলাম যে জামাত ইসলামের কোনো একজন কর্মীর নাম আসছে, সবাই হাইলাইট করে বললো যে জামাত ইসলামের লিডের নেতৃত্বে। পরের দিন আমরা আবার যুগান্তরের একটি বিশাল নিউজ দেখলাম যে 1, 2, 3, 4, 8 জন লিডার, ছাত্রদল, যুবদল, বিভিন্ন দলের, স্বেচ্ছাসেবক দলের, তখন কিন্তু অ্যারেস্টও হয় না, ঘটনাটা চুপ হয়ে যায়। এটা পর গুজব হয়ে গেল নাকি? তার বিষয়টা হচ্ছে সবাই পলিটিক্যালি অনেক সময় এগুলোকে কি বলে ডিবাঙ্ক করে, নানা রকম স্টাইলে করে। পলিটিক্সের মধ্যে আর্গুমেন্ট, কাউন্টার আর্গুমেন্ট থাকবে। কিন্তু এখানে ভেরি ইন্টারেস্টিং কথা আমাকে অবশ্যই বলতে হবে, জুলাই সনদের যে বিষয় যেটা আপনি বললো, মানবাধিকার কমিশনের আইনটা কি সমস্যা আছে কি? জুলাই সনদ আর জুলাই আদেশ এটার মধ্যে পার্থক্য আছে, গণভোট এটার মধ্যে পার্থক্য আছে। দ্যাটস 3 ডিফারেন্ট থিংস। জুলাই সনদের নোট অফ ডিসেন্ট সাইন করেছেন, আপনি মানবেন না বলে গণভোট দেওয়া হয়েছে, গণভোটের মাধ্যমে বলছে, জনগণ বলছে এটা করতে হবে, রায় দেওয়া হয়েছে, যে একই আদেশে ইলেকশন হয়েছে, একই আদেশে গণভোট হয়েছে। সুতরাং এখন মানবাধিকার কমিশন নিয়ে আপনাকে অবশ্যই নিজেও বলতে হবে এটা সমস্যাটা কোথায়। আমাকে বলতে হবে যে এটা পালন করলে সমস্যাটা বিএনপির কোথায়। মানবাধিকার কমিশন এমন কি জিনিস এটা মানলেই ক্ষতিগ্রস্ত হবে বিএনপি, এটা সবার জন্য দরকার একটা জিনিস। যদি বলেন যে না আমরা পরবর্তীতে করব, তাহলে এখন করলে সমস্যা কি ছিল? সংশোধিত আকারেও তো করা যেত, কিন্তু আপনি পার্লামেন্ট থেকে ল্যাপস করে দিলেন। তাহলে এমন কি জিনিস ল্যাপস করে দিলেন? কিন্তু করবে না একেবারে, সেটা আমি আপনার কথা করবে না হওয়ার দরকার নেই তো, আপনি তো 98টা করলেন, এই একটা করলে খুব সমস্যা হইতো, এবং এটা খুব খারাপ জিনিস ছিল যেটা করার মতো। ব্যাখ্যা জানতে চেয়েছেন যেটা কেন করা হচ্ছে না। এখন আসেন উইমেন এমপাওয়ারমেন্ট নিয়ে একটা আমার কথা বলার কথা ছিল। আসলে আমি অনেকদিন ধরে কিছু বিষয় নিয়ে আমি স্টাডি করার চেষ্টা করেছি। অনেক শব্দ আমরা শুনি, সাম্প্রদায়িকতা, তারপরে এই যে নারীর ক্ষমতায়ন, ডেভেলপমেন্ট, ইভেন্ট কালেকটিভিজম, ইকুয়ালিটি, ইকুইটি, এটা যদিও লয়ের অনেক টার্মিনোলজি আছে, আপা সেটা ভালো বলতে পারবেন। বাট এম্পাওয়ারমেন্ট শব্দটা পাওয়ারের সাথে ইম্পাওয়ার ভার্ব হয়, কাউকে ক্ষমতায়ন করা। আমার কলম ছিল না, আমাকে একটা কলম দিয়ে আপনি আমাকে কী করলেন? ক্ষমতায়িত করলেন। আপনি যে একটু আগে বলতেছিলেন বেসিক্যালি আমাকে দেয়া হয়নি, মানে আপনি বঞ্চিত ছিলেন। তাহলে আপনি ডিসিশন মেকিংয়ে নাই, ডিসিশন মেকিং আনলে আপনি ক্ষমতায়ন হইলেন। তাহলে ক্ষমতায়নের কোনো ফিক্সড ডেফিনেশন আপনি করতে পারেন, বেসড অন হোয়াট ক্ষমতায়ন। তাহলে নারী ক্ষমতায়ন একটা জেনেরিক শব্দ ব্যবহার করে আপনাকে নানাভাবে কী করা হচ্ছে, স্পেসিফিক বলতে হবে যে আমার কি এডুকেশনের ক্ষমতায়ন যদি বলেন, তাহলে এডুকেশন সবাই যদি পায় তাহলে সবাই ক্ষমতায়ন হইল। তাহলে বেসিক্যালি যে এম্পাওয়ারমেন্ট শব্দটা অর্থ হচ্ছে ইকুইপিং সামওয়ান উইথ টুলস টু ডু সামথিং, কোনো একটু কিছু করার জন্য তাকে ইকুইপ করে দেওয়া।
এই কথা বললে অনেক নারীর চেয়ে অনেক ছেলেপেলেও আছে যারা ক্ষমতায়ন নাও হতে পারে। আপনার একটা শহরের ছেলের সাথে আপনি গ্রামের ক্ষমতায়নের পার্থক্য আছে। রুরাল এম্পাওয়ারমেন্ট যদি বলে, রুরাল এম্পাওয়ারমেন্ট আছে নাকি? তারপর ডিসক্রিমিনেশনের সাথে এম্পাওয়ারমেন্ট জড়িত। তার এটা বলা উচিত আমাদের যে নারী পুরুষের এটা ডিস্টিংগুইশ না করে কালেকটিভলি হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টে রাষ্ট্রের ফোকাসটা করা উচিত। যখন ডিভিশনাল অ্যাপ্রোচে আপনার সাথে কথা বলবো তখন অনেক ক্লাসিং হবে, কিরে ভাই আমি নারী আমাকে জন্য দিচ্ছে না, ও পুরুষ ওকে দিচ্ছে। এই যে ক্যাটাগরিক্যালি এটা অনেক সময় কাজের ক্ষেত্রে বেরিয়ে হবে। ডিভিশন কখনো ভালো কিছু করে না। এবং এম্পাওয়ারমেন্টের সংজ্ঞা বলতে কি বোঝাচ্ছেন আমি আসলে ক্লিয়ার না, অনেক ম্যাক্সিমাম আমার কাছে মনে হয়। এখন বাংলাদেশি এম্পাওয়ারমেন্ট বলতে যেটা বুঝে, আমি যেটা বুঝি আর কি, ম্যাক্সিমামে ডেভেলপমেন্ট অর্গানাইজেশনগুলো ইউএনডিপি বলেন, ইউনিসেফ, ইউএন উইমেন এবং মোস্টলি অ্যাকশন এইড, আরও যদি বলি এরাই নারীবাদী আর অনেকে আর ফেমিনিজম অর্গানাইজেশন, তারা এটাকে, এবং আমাদের ডেভেলপমেন্ট স্টাডিজ, উইমেন স্টাডিজ আরও বেশি কালচারাল আসছে, সব জায়গায় এই টার্মিনোলজি নারীদের ক্ষমতায়ন নাই, ক্ষমতায়ন নাই, ক্ষমতায়ন নাই। আমি যেটা বুঝি নারীদেরকে লোকালি ডিসিশন মেকিংয়ে প্রসে নাই, পরিবারের মধ্যে অর্থনৈতিক কাঠামোতে নাই, এটাইভাবে দেখানো হয়। সুতরাং তারা ডিসিশন মেকিংয়ে থাকতে পারবে না, এটা হচ্ছে প্রবলেম দেখানো হয়। কিন্তু কেউ যদি এইটা বাদ দিয়ে চিন্তা করেন না, ডিসিশন মেকিং আপনাকে রাখলাম, আলোচনা হইলো, কিন্তু আপনি জানেন না এই বিষয়ে কিছু, সেটা কিন্তু মিসিং হয়ে যায়। কিন্তু সেটা তো সামাজিকভাবে সেই ব্যবস্থাটা নারীদের জন্য এখন ব্যবস্থাটা আসেন, তাহলে ব্যবস্থাটা হচ্ছে বলছিলেন আপনি আসেন, এখন আসেন, এটার জন্য পুরুষের দোষ না, নারীরও দোষ না। ইস্যুটা হচ্ছে এডুকেশন সিস্টেম আপনাকে কিভাবে ইনভলভ করা হচ্ছে, আপনার পার্সপেক্টিভ কিভাবে ডেভেলপ করা হচ্ছে, আপনার সাইকোলজি কিভাবে ডেভেলপ করা হচ্ছে। এখন দেখেন, আমি এমন একটা মানুষ, সাপোজ আমি ধর্মকর্ম মানি, কিন্তু আই রেসপেক্ট যে আপনার রাইটস, ওনার রাইটস, ওনার রাইটস, এটার সাথে কিন্তু ধর্মের কোনো ইস্যু নাই। আপনি বলেছেন সব হুজুররাই খারাপ, কেন এরা হিউম্যান রাইটস দিচ্ছে না, নারীদের রাস্তায় দেখতে চায় না, এই পার্সপেক্টিভটা রং। আবার আপনি যে খুবই লিবারেল জায়গা থেকে আসছেন, আমি তো অনেক সেলিব্রিটি দেখতে পারবো তাদের ফ্যামিলিতে, যাদেরকে সো কল আমরা মডেলও বলি অনেকে আছে, তারাও নারীকে নারী হ্যারাসমেন্ট করে। এবং যারা লেফটিস্ট রাজনীতি সবচেয়ে বেশি, তারা কিন্তু নারীর ক্ষমতায়নের কথা বলে, তাদের দ্বারা সবচেয়ে বেশি নারী রেপ হয়েছে, এরকম ঘটনা আছে, অনেক কমরেডদের ব্যাপারে আসছে। তাহলে তাদের কাছে নারীর ক্ষমতায়নের ডেফিনেশনটা একটা বুলি। লিটারেলি নারীকে যদি আপনি একটা জিনিস বলে, ক্ষমতায়নের শব্দের সাথে মোরালিটি যুক্ত থাকলে তার ঠিক আছে। আমি আপনার কাছে আসবো, ক্ষমতার সাথে মোরালিটি, দায়িত্ববোধের জায়গা থেকে আসা উচিত। আমি আমার বোন হোক, আমার পজিশনে যেই থাক, আমার ওয়াইফ হোক, রেসপেক্ট বোধ উইথ রেসপন্সিবিলিটি, তাকে আমাকে আপলিফট করা দরকার দেশ, রাষ্ট্র, সমাজ, সবার জন্য। তাহলে ধন্যবাদ আপনাকে। জি আশরাফি পাপি, একটু আপনার কথা শুনবো, খুবই অল্প সময় আছে। না, অল্প সময় বলছি, উনি যেমন লেফটিস্ট নারীকে অবমাননা করছে, নারীকে ইপটিজিং করছে, কি ধর্ষণ করছে, এই কথাটা বললেন। আবার মাদ্রাসার হুজুর ছোট ছোট বাচ্চা মেয়েদেরকে ধর্ষণ করছে, এই নিয়ে মাদ্রাসার ছোট ছোট ছাত্রদেরকে, বিশেষ করে নওগাঁতে আমরা মিছিল করতেও কিন্তু দেখছি। এবং আমি যেহেতু আইনজীবী, বলৎকারের ঘটনাও কিন্তু মাদ্রাসাতে প্রচুর পরিমাণে ঘটে, এবং বলৎকারের মামলাও কিন্তু আসতেছে যে শিক্ষকই বলৎকার করছে। এবং অনেক মাদ্রাসাতে যে মাদ্রাসার দায়িত্বে থাকে, সে বাচ্চাদেরকে নিজের বাড়ির ঘর সংসারে কাজ পর্যন্ত করায়, বউয়ের পেটির ব্লাউজ পর্যন্ত ধোয়ায়। তো তাহলে একটা মাদ্রাসা শিক্ষক হয়ে ছাত্রের সাথে এরকম ব্যবহার করাটা সার্বিকভাবে আমাদের শিক্ষা যে নীতি, সেই জায়গাতে আমাদের পরিবর্তন আনতে হবে আমাদের মানসিকতা, রুচিবোধে, মানসিকতা এবং রুচিবোধে, এবং আমাদের মোরালিটিও আসলে চেঞ্জ হবে। যেমন হুজুরের ওয়াজ, আমরা একদম শেষে চলে এসেছি, যেমন যে হুজুরের এটা ওয়াজ নাকি, হুজুরের ওয়াজেও তো আলাদা করে নারীদের বসার জায়গা আছে, আলাদা করে ব্যবস্থা করা হয়। আমার বক্তব্যটা হচ্ছে যে এখানে নারীদের ক্ষমতায়ন বলতে, আমি ডাক্তার হলাম, ইঞ্জিনিয়ার হলাম, সবকিছু হলাম, কিন্তু বেসিক্যালি সংরক্ষিত আসনে আমি থাকবো কেন? আর আমাকে নির্ধারণ, নারীদের নির্ধারণটা নারীদেরকে তো উপযুক্ত করে তাদের মতামতের ভিত্তিতে আইন পাস করতে হবে। নারীর আইন পাস যদি পুরুষ করে, একদম। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। ধন্যবাদ আপনাদের দুজনকেই, একই সাথে দর্শকদেরকেও ধন্যবাদ জানাতে চাই। দর্শক নতুন বাংলাদেশ দেখছিলেন, সঙ্গে ছিলেন যারা, ধন্যবাদ সবাইকে।